স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিনে ব্যাংক ও আর্থিক খাতে সীমাহীন লুণ্ঠনের সুযোগ বন্ধ হয়েছে, কিন্তু অর্থনীতি এখনো ঝুঁকিমুক্ত হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতায় মূল্যস্ফীতি লাগাম টানতে পারেনি সরকার, ফলে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস জনগণের। এদিকে আস্থার সংকটে ভুগছে দুর্বল ব্যাংকের গ্রাহকরা। রেমিটেন্সে কিছুটা স্বস্তি মিললেও পোশাক শিল্পে অস্থিরতা নেতিবাচক প্রভাব ফেলেছে। বিগত সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপিদের সুবিধা দেয়া, টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন এবং সীমাহীন লুটপাটে স্থবির ছিল দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত সংস্কার, রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, পাচার হওয়া অর্থ উদ্ধারে কমিটি গঠনসহ বেশ কিছু পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এতে অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও সংকট কাটেনি। কিছু ক্ষেত্রে আমরা পজিটিভ পাই, কিন্তু সেটা যে পুরো মাত্রায় পজিটিভ সেটা বলবো না, কারণ আমি অর্থনীতির দিকগুলাই বিশ্লেষণ করলে অনেক কিছু শঙ্কাও দেখতে পাই। যেমন এক্সপোর্ট আর্নিংসের ক্ষেত্রে আমি বলবো প্রবৃদ্ধি আছে, কিন্তু তার সাথে লেবার আনরেস্টের সংখ্যাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। নিত্যপণ্যের চড়া দামে হিমশিম সাধারণ মানুষ। শুল্ক কমালেও বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় কমছে না মূল্যস্ফীতি। শুধু ট্যারিফ কমালে হবে না, কিন্তু সেটা যাতে জনগণ সেই সুবিধাটা যাতে পায়, বাজারে তার প্রভাব যাতে পড়ে, সেই জায়গাটা আসলে মনিটর করার একটা ব্যবস্থাপনা দরকার। আরেকটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগী যাদেরকে বলছে, বাজারকে যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে, স্টক না করতে পারে। তো সেই জায়গাটা আমি মনে করি এখনও কাজ করার সুযোগ আছে, কারণ এই উদ্যোগটা, বাজার ব্যবস্থাপনাটা আমাদের বড় ধরনের ঘাটতি। এছাড়া ডলার সংকট কিছুটা কাটলেও বেড়েছে টাকার সংকট। নিঃসন্দেহে আমাদের দেশে অনেক ব্যাংক আছে যে এইসব ব্যাংকের প্রয়োজন নেই, এবং সেটা আমরা জানি রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে এইসব ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল। এই ব্যাংকগুলো এখন আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং খাতে খুব বিশাল বোঝা হয়ে গেছে, কারণ এইসব ব্যাংকে অবাধ লুটপাট চলেছে। এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে চ্যালেঞ্জটি কীভাবে গ্রহণ করা হবে, এইটি হচ্ছে এখন ব্যাংকের খাতে সবচেয়ে বড় সমস্যা। নিত্যপণ্যের দাম কমানো, দ্রুত ব্যাংক ও পোশাক খাতে শৃঙ্খলা ফেরানো, রেমিটেন্সের ধারা অব্যাহত রাখা এবং পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে। আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেপ্তার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স এডকোর সাধারণ সম্পাদক। চেক জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে কুষ্টিয়া সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুর রশিদ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রশিদ এগ্রো ফুডের মালিক। পুলিশ জানিয়েছে, তার নামে সারা দেশে 110টিরও বেশি মামলা আছে এবং বিভিন্ন মামলায় শতাধিক ওয়ারেন্ট রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীর সাথে সম্পর্কের খাতিরে অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে রশিদের বিরুদ্ধে। ওই সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হলেও ব্যবস্থা না নেওয়ায় পার পেয়ে যান তিনি। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 7:30টায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ভোর থেকেই ভাসানীর অনুসারীরা নানা আয়োজনে পালন করছে তার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে। এছাড়া বিএনপি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাদের। ফেনীতে গেল আগস্টের ভয়াবহ বন্যার বিরূপ প্রভাব পড়েছে আমনাবাদে। চলতি মৌসুমে আবাদ হয়নি লক্ষ্যমাত্রার অর্ধেকও। নানা কারণে জমি খালি পড়ে থাকায় দুশ্চিন্তায় কৃষক। প্রণোদনা সহ সার বীজের সহায়তার কথা থাকলেও তা আটকে আছে কাগজে কলমে। বাস্তবে নেই ছিটেফোঁটাও।
এমন চিত্র ফেনীর সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা উপজেলা সহ সবখানে। গেল আগস্টের বন্যায় জেলার কৃষি খাতে ৯০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়। ২.৫ মাস পেরিয়ে গেলেও বন্যার ক্ষত এখনো ফসলের মাঠে। আর্মি ওয়ার্ম সহ বিভিন্ন পোকায় নষ্ট হচ্ছে ধান, সবজি সহ নানা ধরনের ফসল। এর প্রভাব পড়েছে চলতি আমন মৌসুমে। লেদা, লাল পোকা, তার মেউয়া, নানান কিসিমের পোকায় ফসল নষ্ট করতেছে। গেল মৌসুমের উৎপাদনে সিকি ভাগও এবার অর্জিত হবে না বলে শঙ্কায় কৃষক। আমি জমি করতাম 12 ঘন্টা, গিয়ে তো 6 ঘন্টা করতে হলে পানি দেয়, 6 ঘন্টা করছি জন্য আমার নষ্ট হয়ে গেছে ফসল। বহুত কষ্ট করি, আমি গরিব মানুষ, কুলি মাগি খাই, ওই জন্য আমি সব আমার নিষ্পাত হয়ে গেছে। কাগজে কলমে প্রণোদনা সহ সার বীজের সহায়তার কথা থাকলেও বাস্তবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকের। প্রতি বছর সরিষা করতাম, এখন সরিষা করতে পারতেছি না, জমি শুকাইতেছে না। এখন সরকারের কাছে আমার অনুরোধ, আমার জন্য একটু সাহায্য করেন, আমি কিভাবে চাষ করতে পারি। 120 ডিসিম জায়গার ভিতরে 100 ডিসিমে আমার বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে আবেদনপত্র করতেছে, যদি কোনো সুযোগ সুবিধা আইয়ে বা আমার সাহায্য করবে, আমি গরিব মানুষ। তবে অভিযোগ অস্বীকার করে সব ধরনের সহায়তার পাশাপাশি ক্ষতিকর পোকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি বিভাগের। চিকিৎসকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি আগাম সবজি করার জন্য। আর বিশেষ করে মুসেবুল যে ক্লোজারটা, যদি এটা যদি বন্ধ করার ব্যবস্থা করা যায় বা বাট্টা দেওয়া যায়, তাহলে আমাদের এই অঞ্চলের কৃষকরা মতো বিশেষভাবে উপকৃত হবে। প্রণোদনা পুনর্বাসনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সবজি বীজ কৃষকদেরকে বিতরণ করেছি, ধানের বীজ বিতরণ করা হবে। স্কোয়াড গঠন করেছি। সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা খুব দ্রুতই এই পোকাটাকে আইডেন্টিফাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাতে মোটামুটি এখন পোকা আমাদের নিয়ন্ত্রণে আছে। কৃষি বিভাগের তথ্য মতে গত অর্থ বছরে ফেনীতে আমনের আবাদ হয়েছিল ৬৬,৭৫২ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল 2,09,207 মেট্রিক টন। আর চলতি অর্থ বছর আবাদ হয়েছে মাত্র ২৬,৭৬৪ হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। ভালো বাজার মূল্য সহ নানা কারণে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে ঝুঁকছেন কুষ্টিয়ার কৃষক। বিঘাপ্রতি 50 থেকে 80 মণ ফলন হয়। তবে বেশি দামের আশায় অপরিপক্ক পেঁয়াজ তুলে বিক্রি করছেন অনেক চাষি। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া দাঁড়ের মাঠে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ তোলায় ব্যস্ত কৃষক। গেল কয়েক বছর ধরে আগাম জাতের বাড়ি 5 সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আসছেন কৃষক। আগে এসব জমি তামাক আবাদের জন্য ফেলে রাখা হলেও ভালো দাম পাওয়ায় কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ঝুঁকছেন। পেঁয়াজ লাগাইছি, বাড়ি 100 মণের ফলন আসছে, তাতে ধরেন মোটামুটি 4 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। আগে তামাক আবাদ করতাম এইসব ভূমিতে, এখন তো আবাদ করতে আমরা এখন 2 সিজনে গ্রীষ্মকালের পেঁয়াজ, সিজনাল পেঁয়াজ করছি। এবার অতিবৃষ্টিতে ফলন কিছুটা কম হলেও বাজারে ভালো দাম পাচ্ছেন তারা। পেঁয়াজের বাজার ভালো, যার কারণে আমি পেঁয়াজ এখন তুলে ফেললাম। আজকে আমি পেঁয়াজ তুলি বেচতে পারলাম কুষ্টিয়ায় 100 টাকা পাইকারি রেট, 4000 টাকা মণ। এদিকে কৃষকদের সার বীজ সহ নানা উপকরণ দেওয়ার পাশাপাশি কারিগরি সহযোগিতা দিচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দিশা ও পিকেএসএফ। অত্র এলাকায় তামাকের পরিবর্তে ফসল চাষ কার্যক্রম পরিচালনা করছি। আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যাতে তারা এই সমস্ত প্রযুক্তি অনুসরণ করে তারা ভালো ফসল উৎপাদন করতে পারে। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে এলে দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। পর্যটকদের অসচেতনতায় নষ্ট হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন এলাকার পরিবেশ। নিয়মনীতির তোয়াক্কা না করে পর্যটকরা যত্রতত্র প্লাস্টিক, চিপসের প্যাকেট ও পলিথিন ফেলছেন, যার প্রভাব পড়ছে পরিবেশ ও কৃষিতে। এছাড়া শব্দ দূষণ ও ইঞ্জিন চালিত নৌকার কারণে মাছের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে, কমছে পাখি। এজন্য অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত পর্যটককে দায়ী করছেন পরিবেশবিদরা। পানিতে এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল, জুসের প্যাকেট, কাচের বোতলে সয়লাব অন্যতম পর্যটন স্পট সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট এলাকা। নৌকা থেকে পানির বোতল, চিপস, বিস্কুটের প্যাকেট, পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য ছুঁড়ে হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছেন পর্যটকরাই। পানি শুকিয়ে গেলে হাওরের এই জমিগুলোতেই ফসল চাষ করেন কৃষক। তবে এসব বর্জ্য পানিতে না পচে দীর্ঘদিন অক্ষত থাকায় নষ্ট হচ্ছে ফসলি জমি। প্লাস্টিকের দূষণ ছাড়াও শব্দ দূষণ ও ইঞ্জিন চালিত নৌকার অবাধ চলাচলে হাওরে নষ্ট হচ্ছে মাছের বিচরণ ক্ষেত্র, কমছে পাখি। হাউসবোটগুলোতে যে পরিবেশ দূষণের যে মেইন কারণটাই হচ্ছে
আবর্জনাগুলো তারা নির্দিষ্ট স্থানে ফেলায় না। পানিটা যখন শুকিয়ে যাবে এটা কিন্তু নির্দিষ্ট কারো জায়গা, এখানে কিন্তু জমি চাষ হয়। কাচের বোতলগুলো কিন্তু আমাদের যে কৃষিক্ষেত্রে নানা ধরনের সমস্যা হচ্ছে। সামান্য জিনিসটা একটু কষ্ট করে ডাস্টবিনে রাখবে না, আর নৌকায়, প্রতিটা নৌকায় কিন্তু ডাস্টবিন আছে, বড় বড় নৌকাগুলোতে, কিন্তু অনেকেই নদীতে ফেলে দিচ্ছে। আমরা যারা ঘুরছি আমরা এগুলো ফেলছি, এত সুন্দরের মধ্যে এই অসুন্দরটা আসলে ভালো লাগছে না। দূষণ রোধে প্রশাসনের তরফ থেকে নির্দেশনা প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কাগজপত্রেই। পরিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। এ ধরনের পরিবেশ দূষণ বা কোনো রকম ঝামেলা যাতে টুরিস্টরা না করে, নিজেদের অবস্থান থেকে প্রত্যেকের নিজেদেরই সতর্ক হওয়া উচিত। স্থানীয় ব্যবসায়ীদেরকে সচেতন করা হচ্ছে এবং স্থানীয় জেলে যারা আছে, যারা নৌকা করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে, তাদেরকেও সচেতন করা হচ্ছে এবং নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। হাওর ও পর্যটন এলাকার সৌন্দর্য ও বৈচিত্র্য রক্ষায় প্রশাসন আরও তৎপর হবে, এমনটি আশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের পতেঙ্গা জেলে পাড়ায় মাছ ধরার জালে আগুন লেগে পুড়ে গেছে অন্তত অর্ধশত ঘর। শনিবার রাত 12টার দিকে পতেঙ্গার আকমল আলী ঘাটের জেলে পাড়ায় জাল রাখার ঘরে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের KEPZ ও CEPZ স্টেশন থেকে দুটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। বগুড়ায় ভেজাল সার তৈরির সময় 2 শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী। মাটি, চুন, সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছিল জমিতে ব্যবহারের জন্য সার ও কীটনাশক। শনিবার রাত 10টার দিকে এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে প্রায় 100 বস্তা ভেজাল TSP সার, 22 বস্তা জিঙ্ক ক্রসিং ছাড়াও বিভিন্ন প্রকার সার, কীটনাশক ও পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় মালিকপক্ষের কাউকে পাওয়া না গেলেও 2 শ্রমিককে আটক করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র কিংবা সাইনবোর্ড নেই। সুলতান ও গৌতম নামে 2 ব্যক্তি অবৈধ এই কারখানার মালিক বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে মাটি, চুন, সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরি হয়ে আসছিল এসব ভেজাল সার ও কীটনাশক। 17টি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল বেনামি এই প্রতিষ্ঠান। খ্যাতিমান সঙ্গীত শিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। 71 পেরিয়ে 72-এ পা রাখবেন এই কিংবদন্তি। বাংলার গর্ব এই শিল্পীর জন্ম 1952 সালের 17ই নভেম্বর সিলেটে। গানের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বে মানুষের কাছে পরিচিত করেছেন রুনা লায়লা। 5 দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বিভিন্ন ঘরানার হাজারো জনপ্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন দেশ বিদেশের নানা সম্মাননা। বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবি, সিদ্ধি, পশতু, বেলুচ, আরবি, পার্সিয়ান, মলয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজি সহ 18টি ভাষার গান গেয়েছেন তিনি। আগাম শীতের আমেজে দেশের উত্তরাঞ্চল। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পথঘাট। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। পঞ্চগড়ে প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবীরা কাজে যাচ্ছেন। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। গত 2 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঠাকুরগাঁও। হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে। কোনো কিছু একখানা বোঝা যাচ্ছে না, দূর থেকে মনে হচ্ছে গাড়ি ঘোড়া যদি আসতেছে তাও বোঝা যাচ্ছে না। আজকে প্রচন্ড কুয়াশা। কালকে 2 দিন থেকে গত কুয়াশাও অনেক বেশি এবং ঠান্ডার তীব্রতাও অনেকটাই বেশি। ঠান্ডার জন্য তো সমস্যা হচ্ছে, এখন সর্দি কাশি জ্বর লেগেই আছে বাচ্চাদের। ভ্যানটা যে চালাবো যে মানে শীতের জন্য আমরা কামাই ধামাই করতে পারি না। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়ে দর্শকদের আনন্দে ভাসিয়ে বছরটা শেষ করল ফুটবলাররা। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলটার দুর্দান্ত কামব্যাকে অভিভূত ভক্ত সমর্থকরা। তবে এই ম্যাচের চেয়ে প্রথম ম্যাচেই ভালো খেলেছিল দল, এমন মন্তব্য কোচ হ্যাভিয়ার কাবরেরার। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও জয় পাওয়া বাংলাদেশ। দর্শকদের প্রাণবন্ততায় ভরে ওঠা কিংস এরিনার গ্যালারি। অনেকেই যেন চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না। অবিশ্বাস্য এক জয়ে বছরটা শেষ করলো লাল সবুজের ফুটবলাররা। বিজয় তো সবসময় আনন্দের এবং উচ্ছ্বাসের। অনেক 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 এনজয় করছি। আমরা পঞ্চগড় থেকে আসছি, আমরা ফার্স্ট টাইম দেখলাম।
আমাদেরকে খুবই খুবই মজা লেগেছে। আজকে যে এরকম খেলা আমাদেরকে দিয়েছে, এই খেলাগুলো আমরা পরবর্তীতেও পাবো। আশা করি নতুন বছরটা জয় দিয়েই শুরু হবে। প্রথম ম্যাচে হারা ফুটবলারদের সাহস জোগাতে গ্যালারিতে বাফুফের কর্তাদের পাশাপাশি হাজির হন ক্রীড়া উপদেষ্টা আর নন্দিত ক্রিকেটার তামিম ইকবালও। ফুটবলারদের মনোবল চাঙ্গা করতে গ্যালারি ছিল সরব। সম্প্রতি ক্রীড়াঙ্গনের সমস্যা আর সম্ভাবনা চিহ্নিত করতে গঠন করা সার্চ কমিটির সদস্যরাও এসেছিলেন লাল সবুজের ফুটবলারদের পর্যবেক্ষণ করতে। সন্তুষ্টির ঢেকুর তুলেছেন তারাও। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ তো জিতছে, এটাই তো আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। কামব্যাক করছে, এই টেম্পোটা যদি ধরে রাখে, উই হ্যাভ এ ব্রাইট ফিউচার। আমাদের ডিমোরালাইজ হওয়ার কিছু নাই। ম্যাচ জিতলেও কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা প্রথম ম্যাচের পারফরম্যান্সের প্রশংসাই করলেন। আপনারা শুধু সমালোচনা করতে পছন্দ করেন, এটা ঠিক নয়। প্রথম ম্যাচে আমরা জিততে পারতাম, সেখানে ছেলেরা আরো বেশি সুযোগ সৃষ্টি করেছিল। তবে আমি খুব একটা খুশি নই, কারণ এর আগের ম্যাচটাও জেতা উচিত ছিল। প্রথম ম্যাচে হারের পর যে সমর্থকরা ফুটবলারদের ছুঁড়েছিল কথার বুলেট, তারাই আজ জনি মোরসালিনদের জন্য ভালোবাসা বিলিয়েছেন উজাড় করে। আম্মু আমাকে বাসা থেকে বলেই দিছে, যদি আজকের ম্যাচ না জিতে তুমি আর ঘরে ঢুকতে পারবা না। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে শেখ মোরসালিন, তো তার জন্য হার্টেস্ট লাভ, আই লাভ ইউ। বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে। একজন সমর্থককে তার মা বলে দিয়েছেন, তুমি যদি আজকে হেরে যাও তবে ঘরে ঢুকতে পারবে না। সেই জায়গা থেকে বোঝা যায় যে বাংলাদেশের ফুটবলের প্রতি কতটা ভালোবাসা আছে এই দেশের মানুষের। আর সেই জায়গায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ ম্যাচটি জিতে বছরটি শেষ করলো। শুভকামনা জাতীয় ফুটবল দলের জন্য, আগামী বছরটা হোক আরও সুন্দর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বসনিয়াকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। ক্লাইনডিনস্ট ও ফ্লোরিয়ানের জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেশনস লিগের নকআউট পর্বে জার্মানরা। একই গ্রুপে হাঙ্গেরিকে 4-0 গোলে হারিয়ে রানার্স আপ হয়ে শেষ 8 উঠেছে নেদারল্যান্ডস। আগে নকআউট নিশ্চিত ছিল। এদিন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামে জার্মানি। সেই লক্ষ্যে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন জামাল মুসিয়ালা। এরপর উঠে আক্রমণের ঢেউ। 23 মিনিটে দলের লিড বাড়ান টিম ক্লেনডিনস্ট। 37 মিনিটে তৃতীয় গোল করেন কাই হাভার্স। বিরতি থেকে ফিরে চতুর্থ গোল করেন ফ্লোরিয়ান। এই গোলের 7 মিনিট পর নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন এই মিডফিল্ডার। 66 মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন লেরয় সানে। 79 মিনিটে টিম ক্লেনডিনস্ট নিজের দ্বিতীয় গোল তুলে নিলে 7-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়ে জার্মানি। 5 ম্যাচে 4 জয় ও 1 ড্রয়ে 13 পয়েন্ট জার্মানির। জালাল ইউনুসদের অবহেলার কারণেই লম্বা হয়নি ইমরুল কায়েসের আন্তর্জাতিক ক্যারিয়ার। শুধু ইমরুল কায়েস নন, অনেক সম্ভাবনাময় ক্রিকেটারের ক্যারিয়ারই নষ্ট হয়ে গেছে ক্রিকেট কর্তাদের খামখেয়ালিপনায়। মন্তব্য করেছেন সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া ক্রিকেটার ইমরুল কায়েস। আজ দেখবেন প্রথম পর্ব। একবার বললো যে ওয়ানডেতে তোমাকে প্ল্যান করি, কিছুদিন পর দেখে আমাকে টেস্টে বিবেচনা করতেছি। এই যে একটা মিক্স আপ একটা প্ল্যানিং। টেস্টে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে দেশের হয়ে 312 রানের রেকর্ড জুটি এখনও অক্ষত ইমরুল কায়েসের। 2008 থেকে 2019 এই 11 বছরে 39 টেস্টের 76 ইনিংসে 3 সেঞ্চুরি আর 4 হাফ সেঞ্চুরি সহ 1797 রান। তারপরও আজ থেকে 5 বছর আগে টেস্ট ক্রিকেট থেকে তার নাম ছেঁটে ফেলে বিসিবি। অন্য ফরম্যাটেও রাখা হয় না ভাবনায়। কি ছিল সেই অজানা কারণ? মুখ খুললেন ইমরুল কায়েস নিজেই। এটা আমার ব্যর্থতা। আমি পছন্দের পাত্র হইতে পারি না একজন মানুষের বা ক্যাপ্টেনের বা যাই হোক কেন। আমার স্কিল আমার ভিতরে নাই, যে একজন মানুষকে খুশি করার স্কিল যেটা আমার ভিতরে নাই। টাইগার স্কোয়াডে ওপেনারদের রান খরা চরমে। তবুও ঘরোয়া ক্রিকেটে ইমরুলের ব্যাটে রান বন্যা আমলে নিতেন না নির্বাচকরা। ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুসি কি ইমরুলকে বেশি ভুগিয়েছিলেন? জালাল ভাইকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই, আমি এই টিমে কেন খেলতেছি না? তো বললো যে না, তুমি অবশ্যই খেলবা, কেন না খেলার তো কিছু নাই, আমি দেখতেছি। তারপরে জালাল ভাই আর আমার সাথে যোগাযোগ করে নাই, কোনো কিছু হয় নাই। এটা আমি বলবো জালাল ভাইয়ের অ্যান্সারটা উনি ভালো দিতে পারবেন, আমার এখানে অ্যান্সার নাই। তার মতে এমন আরও অনেক ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করেছেন জালাল ইউনুসরা। ক্রিকেটের উন্নতির চেয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলেন বিগত বোর্ডের কর্তারা। আমাদের দেশে এই কালচারটা একটু বন্ধ করা উচিত। আমি মনে করি যে একটা ছেলের বয়স যখন 30 বা 35 হয়ে যায়, আমরা মনে করি সে টু ওল্ড, কিন্তু তার যে ক্রিকেটে ওই টাইমটা দেওয়ার অনেক কিছু আছে, আমরা সেটা বুঝি না। এটা আমি বাংলাদেশে অনেক প্লেয়ার নষ্ট হয়ে গেছে, আমি দেখবেন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। ইমরুল কায়েসের প্রত্যাশা, মাঠের ক্রিকেট থেকে উঠে আসা ফারুক আহমেদরা যেন ক্রিকেটের উন্নয়নেই কাজ করেন। এই মানুষগুলোর সাথে যদি আমরা এক্সপেরিয়েন্সটা তাদের নিতে পারি, বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ হয়ে যাবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত 80 দশকের রেকর্ড গড়ার দৌড়বিদ হোসনে আরা মরিয়ম হাসপাতালের ভুল চিকিৎসায় হারিয়েছেন সমস্ত অর্থ। নানা প্রচেষ্টায় এতদিন কেমো চালিয়ে এলেও পেরে উঠছেন না এখন আর।
এমন অবস্থায় পাশে চাইছেন সরকার ও ক্রীড়াঙ্গনের আপন মানুষদের। ওদের জন্য আমি কত কিছু করছি, আজকে ওরা আমাকে দেখে না। 80 দশকের রেকর্ড গড়া এই অ্যাথলেট লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা। এমন অবস্থায়ও আশায় বুক বাঁধেন ক্রীড়াঙ্গনে যাদের আপন ভেবেছেন তারাই পাশে এসে দাঁড়াবেন, অথচ সেই মানুষেরা কেউই তার খোঁজ নিতে আসেননি একবারও। 80 দশকে যিনি জাতীয় পর্যায়ে 100 মিটার দৌড়েছিলেন মাত্র 11 সেকেন্ড সময়ে, নারী অ্যাথলেট মরিয়মের সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। বগুড়া শহরের লড়াকু এই দৌড়বিদ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন বিছানায়। দেশের বিভিন্ন হাসপাতালে ভুল চিকিৎসায় নিজের সমস্ত অর্থ শেষ হওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন মরিয়মের পেটে 2টি টিউমারই বহন করছে মরণব্যাধি ক্যান্সার। তারপরও নানা চেষ্টায় কেমো আর প্রাথমিক চিকিৎসা এতদিন চালিয়ে এলেও এখন আর পেরে উঠছেন না। ধরা পড়তেছে না, তখন গাইনিত নিছে। গাইনিত নেওয়ার পরে বলছে ক্যান্সার, টিউমার পেটে। তখন তার টাকা নেই, খরচও আর করতে পারি না। মরিয়ম খেলা থেকে বিদায় নেয়ার পরও জীবনের বেশিরভাগ সময় চেষ্টা করেছেন মাঠ আর খেলোয়াড়দের পাশে থাকতে। সমাজকর্মী হয়ে কাজ করেছেন যে কোনো দুর্যোগে দুর্দিনে। এই যে আমি মরে যাচ্ছি, কেউ তো এই যে ক্রিয়া সংস্থা, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে বিএনপি, ওরা তো কোনোদিন সেক্রেটারি হোস, এই হোস সেই হোস, ভালো ভালো খেলোয়াড়রা আছে যে তাদের তো একটু খোঁজ খবর নেবে। তারা তো ভাতও চায় না, তরকারিও চায় না, কিছু চায় না। অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বামী আব্দুল মতিনও জানালেন তার আক্ষেপের কথা। ফেলে আসা সোনালী দিনে মরিয়মের সফলতায় যে শুভাকাঙ্ক্ষীদের ভিড় তিনি দেখেছেন, তার সাথে আজকের দিন মেলাতে না পেরে তিনিও যেন হারিয়ে ফেলেছেন মনের জোর। বাড়িটা পর্যন্ত কষ্ট করে করছি, আর্মির পয়সা দিয়ে, নিখুঁত পয়সা দিয়ে। এই বাড়িটা পর্যন্ত বিক্রি হচ্ছে না। এই বিক্রি হলে পরে যদি যায় তাহলে হয়তো ট্রিটমেন্ট আমি করতে পারবো। কখনোই নিজের কথা না ভেবে যে কারো বিপদে ঝাঁপিয়ে পড়েছেন মরিয়ম। তাই বিপদের এই বন্ধুকে বাঁচাতে এগিয়ে এসেছেন প্রতিবেশীরাও। চাইছেন সরকার আর দেশের মানুষের সহযোগিতা। সরকার যদি এই ভাবিকে একটু অনুদান দেয়, হ্যাঁ, দেশের বাইরে যদি সুচিকিৎসা হয়, একটা সুষ্ঠু ব্যবস্থা হলে আমরা অত্যন্ত খুশি হব। মরিয়মের এত অর্জনের পরও কখনো মূল্যায়ন করা হয়নি তাকে। এই আক্ষেপ তাকে ভীষণভাবে আহত করলেও দিন শেষে ক্রীড়াঙ্গনের কাছে তার প্রত্যাশা আজও একই রকম। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 51 ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার উত্তর এবং দক্ষিণ গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 51 জন নিহত ও আহত হয়েছে আরও কয়েকজন। এদিকে পশ্চিম তীরের বেইট ফুরিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে বেশ কিছু ফিলিস্তিনের বাড়িঘর এবং গাড়িতে আগুন দিয়েছে। সর্বশেষ এই হামলার পর গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে 43,799 জনে পৌঁছেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।